প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি আপনাদের সাথে সাকিব। স্বাগতম আমাদের চ্যানেল আরাফাত ভয়েসে। আমাদের আজকের গল্পের শিরোনাম অশিক্ষিত স্বামীর অদৃশ্য সাম্রাজ্য, শিক্ষিত স্ত্রীর অহংকারের চূড়ান্ত পরাজয়। একটি সাধারণ মানুষ যে নিজের সবকিছু বিসর্জন দিয়ে স্ত্রীকে বড় অফিসার বানায়, আর সেই স্ত্রী যখন ক্ষমতা পেয়ে স্বামীকে অশিক্ষিত বলে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু সময় কাউকে ক্ষমা করে না। আজকের এই গল্পে দেখবেন অহংকার কিভাবে একজনকে ধ্বংসের দিকে নিয়ে যায়, আর প্রকৃত যোগ্যতা কিভাবে নীরবে সবকিছু বদলে দেয়। এখন গল্পটি শুরু করা যাক। চলুন গল্পে ডুব দিই। আরুণ আজ খুব খুশি ছিল। রান্নাঘরে দাঁড়িয়ে সে অতিথিদের জন্য চা নাস্তার ব্যবস্থা দেখছিল। তার বুক গর্বে ভরে উঠছিল, কারণ বাইরে হলরুমে যে উৎসব চলছিল তা তার স্ত্রী শ্রাবণীর এসপি হবার আনন্দে। শ্রাবণী জেলার নতুন এবং সাহসী এসপি। তার সেই স্ত্রী, যার জন্য আরুণ নিদের পৈতৃক ছোট জমি বিক্রি করে দিয়েছিল এবং হাড় ভাঙা খাটুনি খেটেছিল। আরুণের খসখসে হাতগুলো এই সাক্ষ্য দিচ্ছিল যে তার ত্যাগ সার্থক হয়েছে। বাইরে আইপিএস, অন্যান্য অফিসার এবং ধনী ব্যক্তিরা শ্রাবণীকে অভিনন্দন জানাচ্ছিলেন। তখনই পার্টির মাঝখানে একজন বড় অফিসার হাসতে হাসতে শ্রাবণীকে জিজ্ঞেস করলেন, এক্সকিউজ মি ম্যাম, ওই ভেতরে সাধারণ পোশাকে যে লোকটি কাজ করছে সে কে? আপনার কোনো আত্মীয়? রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে থাকা আরুণের মুখে একটি বড় হাসি ফুটে উঠল। তার বুক দুরু দুরু করছিল। আজ তার শ্রাবণী সবার সামনে বুক ফুলিয়ে বলবে যে এই সেই মানুষ যার কারণে আজ আমি অফিসার হয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু শ্রাবণী এক মুহূর্ত আরুণকে দেখল, তারপর সামনে দাঁড়িয়ে থাকা প্রভাবশালী মানুষদের দিকে তাকিয়ে এক অহংকারী হাসির সাথে বলল, ও ও ও জাস্ট একজন ড্রাইভার। ও শুধু আমার গ্রামের একজন অশিক্ষিত লোক, আমার গাড়ি দেখাশোনা করে, ব্যাস। আরুণের হৃৎস্পন্দন যেন থমকে গেল, মাথা ঘুরতে লাগল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। যে স্ত্রীর জন্যে সে নিজেকে ছাই করে দিয়েছিল, আজ ভরা মজলিসে সেই স্ত্রী তাকে নিজের পায়ের ধুলো বানিয়ে দিল। সমাজের সামনে তার অস্তিত্বই অস্বীকার করল। সেই রাতে আরুণ প্রথমবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিল। কিন্তু অহংকারে অন্ধ হয়ে যাওয়া শ্রাবণীর এ ব্যাপারে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না। পার্টির সেই রাতের পর আরুণ ও শ্রাবণীর মাঝে একটি অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে গিয়েছিল। আরুণ সেই রাতের অপমানের কোনো উল্লেখ করেনি, কিন্তু শ্রাবণীর জগৎ এখন পুরোপুরি বদলে গিয়েছিল। তার চারপাশে আইপিএস, আইএএস এবং বড় বড় ব্যবসায়ীরা থাকত। শ্রাবণীর অহংকার এখন প্রকাশ্য হয়ে গিয়েছিল। আরুণের সরলতা, তার কথা বলার গ্রাম্য ধরন শ্রাবণীর চোখে বিঁধতে লাগল। ফলাফল তাই হল, যা সাধারণত এমন ফাঁপা সম্পর্কের ক্ষেত্রে হয়। মাত্র ৭ মাস পর ফ্যামিলি কোর্টের কামরায় তারা দুজনেই মুখোমুখি দাঁড়িয়েছিল। বিচারক মহোদয় গভীর দৃষ্টিতে তাদের দুজনকে দেখলেন। কাঠগড়ায় একদিকে দাঁড়িয়েছিল শ্রাবণী, যার মুখে এসপি হওয়ার অহংকার পরিষ্কার ফুটে উঠছিল। অন্যদিকে দাঁড়িয়েছিল আরণ, একটি সাধারণ কুর্তা পায়জামা পরা, যার মুখে ক্লান্তি ছিল কিন্তু চোখে কোনো মিনতি ছিল না। আপনারা কি দুজনেই নিজেদের সিদ্ধান্তের উপর পুনরায় বিচার করেছেন? আপনাদের ৬ মাস সময় দেওয়া হয়েছিল। বিচারক গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। শ্রাবণী চটজলদি উত্তর দিল, ইয়োর অনার, আমার সিদ্ধান্ত অটল। আমি একজন আইপিএস অফিসার এবং এই মানুষটি মাত্র ১০ম শ্রেণী পাস। আমাদের কোনো মানসিক বা বুদ্ধিবৃত্তিক স্তর মেলে না। এর সাথে আমার চলাফেরা আমার সামাজিক মর্যাদায় আঘাত হানে। এর সাথে আমি আর এক মুহূর্ত থাকতে পারব না। বিচারক একটি দীর্ঘশ্বাস ফেলে আরুণের দিকে তাকালেন। তোমার কি কিছু বলার আছে আরুণ? আরুণ প্রথমবার নিজের নজর তুলল। তার চোখে না ছিল রাগ, না ছিল কোনো কাকুতি। সে শ্রাবণীর চোখের দিকে তাকিয়ে বলল, জি না বিচারক সাহেব, যে সম্পর্কে মানবিকতার চেয়ে পদ বড় হয়ে যায় সেখানে ওকালতি চলে না। আপনি কাগজ দিন, আমি সই করে দিচ্ছি। আরুণ ডিভোর্সের কাগজে চুপচাপ সই করল এবং শ্রাবণীর দিকে না তাকিয়ে কোনো নাটক না করে কোর্টরুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণীর মুখে এক বিজয়ী হাসি ছিল। তার মনে হল সে যেন নিজের পায়ে বাঁধা একটি লোহার শিকল কেটে ফেলেছে। তার মনে হল একজন অশিক্ষিত স্বামীর হাত থেকে মুক্তি পেয়ে সে জীবনের সবথেকে বড় যুদ্ধে জিতে গেছে। কিন্তু সে জানত না যে আজ সে যে শিকলটি কেটেছে তা শিকল ছিল না, বরং একটি ভিত্তি ছিল, যার ওপর তার সাফল্যের পুরো ইমারত দাঁড়িয়েছিল। আরুণ যখন কোর্ট থেকে বাইরে বেরোল, শহরের কড়া রোদ তাকে স্বাগত জানাল।
সে তার পুরনো অটোরিকশার কাছে গিয়ে দাঁড়াল। এটি সেই অটোরিকশা যাতে বসিয়ে সে প্রতিদিন ভোর ৫টায় শ্রাবণীকে কোচিং সেন্টারে ছাড়তে যেত, যাতে সে প্রয়াগরাজ গিয়ে সিভিল সার্ভিসের প্রস্তুতি নিতে পারে। শ্রাবণী একজন অত্যন্ত মেধাবী কিন্তু দরিদ্র পরিবারের মেয়ে ছিল। যখন আরুণের সাথে তার বিয়ে হয়েছিল তখন সে কেবল গ্র্যাজুয়েশন করছিল। আরুণ তার স্বপ্নগুলোকে নিজের চোখে সাজিয়ে নিয়েছিল। আরুণের বিশ্বাস ছিল যে ঘরে যদি কেউ একজনও পড়াশুনো করে বড় অফিসার হয়ে যায় তবে আগামী কয়েক প্রজন্ম শুধরে যাবে। আরুণের একটি ছোট গ্যারেজ ছিল, কিন্তু শ্রাবণীর স্বপ্ন ছিল বড় এবং সেই স্বপ্নের দামও ছিল অনেক। যখন শ্রাবণী আইপিএস পরীক্ষার প্রস্তুতির জেদ ধরল, তখন আরুণ তার পৈতৃক ছোট জমি বন্ধক রেখে দিয়েছিল। সে দিনে গ্যারেজ চালাত এবং রাতে অতিরিক্ত টাকা উপার্জনের জন্য ট্রাক চালাত। যখন শ্রাবণী এসি রুমে বসে পড়ত, তখন আরুণ বাইরে তপ্ত দুপুরে কঠোর পরিশ্রম করত। সবকিছু ঠিক ছিল। ৩ বছরের সাধনার পর শ্রাবণীর সিলেকশন হয়ে গেল। সে জেলার এসপি হল। আরুণের খুশির কোনো সীমা ছিল না। সে পুরো মহল্লায় মিষ্টি বিতরণ করল। ট্রেনিংয়ের পর যখন শ্রাবণী পোস্টিং পেল, তখন সে একটা বড় সরকারি বাংলো, গাড়ি এবং চাকর-বাকর পেল। আরুণ তার পুরনো পৃথিবী গুটিয়ে সেই নতুন বাংলোয় চলে এলো। কিন্তু সেখানে সে সাহেবের স্বামী হিসেবে কম এবং বিনামন্ত্রিত অতিথি হিসেবে বেশি পরিচিত হতে লাগল। কারো সাথে তার পরিচয় করিয়ে দিতেও শ্রাবণী লজ্জা বোধ করত। আর তারপর এলো সেই দিন যখন শ্রাবণী নিজের বাড়িতে এক দুর্দান্ত পার্টির আয়োজন করল এবং নিজের স্বামীকে নিজের ড্রাইভার বলে পরিচয় দিল। এই ঘটনার কয়েক মাস পরেই শ্রাবণী মানসিক নির্যাতন এবং বুদ্ধিবৃত্তিক অসমতার মিথ্যা অজুহাত দেখিয়ে ডিভোর্সের মামলা দায়ের করে দিয়েছিল। ডিভোর্সের পরের শুরুর দিনগুলো আরুণের জন্য নরকের চেয়ে কম ছিল না। সে তার সেই পুরনো বাড়িতে ফিরে এসেছিল। বাড়ির প্রতিটি কোণ শ্রাবণীর স্মৃতি আর তার প্রতারণায় ভরা ছিল। সমাজের ব্যঙ্গাত্মক কথা তার রাতের ঘুম হারাম করে দিয়েছিল। স্ত্রীকে পড়িয়ে লিখিয়ে অফিসার বানালো, আর স্ত্রী তাকেই দুধের মাছি মতো বের করে ফেলে দিল। আর এই অশিক্ষিত ছিল বেচারা, আইপিএস অফিসারের সাথে কিভাবে বনবে? এই কথাগুলো প্রতিদিন তার কানে গলানো সীসার মতো লাগত। এক রাতে চরম হতাশায় পৌঁছে আরুণ সিলিং ফ্যানের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল। তার মনে জীবন শেষ করে দেওয়ার চিন্তা এলো। কিন্তু তখনই তার নজর পড়ল দেওয়ালে ঝলানো তার স্বর্গীয় পিতার ছবির দিকে এবং তারপর নিজের হাতের দিকে। এই হাতগুলো দুর্বল ছিল না। এই হাতগুলো একটি সাধারণ মেয়েকে জেলার সবথেকে বড় অফিসার বানিয়ে দিয়েছিল। তাহলে কি এই হাতগুলো নিজের এক নতুন ভাগ্য লিখতে পারে না? আরুণ নিজেকে বলল, ও আমাকে অশিক্ষিত এবং নিজের যোগ্যতার চেয়ে কম ভেবেছে। এবার আমি ওকে দেখাবো যে আসল যোগ্যতা কাগজের ডিগ্রি দিয়ে বিচার হয় না। পরদিন সকালে যখন সূর্য উঠল, সে কোনো ভেঙে পড়া মানুষ ছিল না, বরং এমন একজন ব্যক্তি ছিল যার চোখে কিছু করে দেখানোর জেদ ছিল। আরুণ জানত যে এখন নতুন করে পড়াশোনা করে কোনো চাকরি পাওয়া তার জন্য সম্ভব ছিল না, আর না সে কারোর গোলামি করতে চেয়েছিল। সে তার সেই বছরের অভিজ্ঞতাগুলো হাতড়াতে শুরু করল যখন সে ট্রাক চালানো আর গ্যারেজের কাজে দিনরাত এক করত। সে দেখেছিল যে ছোট ট্রান্সপোর্টাররা তাদের মালের সঠিক দাম পায় না এবং মধ্যস্বত্বভোগীরা সব মুনাফা লুটে নেয়। সাপ্লাই চেনের খুঁটিনাটি সে যে কোনো এমবিএ গ্র্যাজুয়েটের চেয়ে ভালো বুঝত। সে তার পুরনো গ্যারেজটি বিক্রি করে দিল। যে সামান্য টাকা পেল তা দিয়ে শহরের বাইরে একটি পরিত্যক্ত সস্তা জমি কিনে নিল এবং সেখানে একটি ছোট ট্রান্সপোর্ট শেড তৈরি করল। সে ঠিক করল যে ছোট ট্রাক চালকদের মাল সরাসরি বড় শহরের বাজার এবং কারখানা পর্যন্ত পৌঁছে দেবে। শুরুটা ছিল খুব যন্ত্রণাদায়ক। বড় ব্যবসায়ীরা তাকে পিষে ফেলার চেষ্টা করল। অনেকবার তাকে খালি পেটে শুতে হয়েছে, ট্রাকের মধ্যেই রাত কাটাতে হয়েছে। কিন্তু আরুণের বুকে শ্রাবণীর বলা সেই শব্দগুলো, তুমি শুধু একজন অশিক্ষিত, আগুনে ঘিয়ের কাজ করত। সে দিনে ২০ ঘন্টা কাজ করত। সে তার কোম্পানির নাম রেখেছিল যাত্রা ট্রান্সপোর্টস। আরুণ নিজের সাথে সেই তরুণদের যুক্ত করতে শুরু করল যারা শিক্ষিত ছিল কিন্তু বেকার ছিল। সে তার কৌশল তৈরি করত এবং তরুণ ছেলেরা তা বাস্তবায়ন করত। সে বাজারের গতিবিধি বুঝে গিয়েছিল, কিন্তু সাফল্য রাতারাতি আসে না। আরুণের জন্য যাত্রা ট্রান্সপোর্টসকে দাঁড় করানো ছিল পাহাড় কেটে নদী বের করার মতো। প্রথম ২ বছর আরুণ শান্তিতে ঘুমকি তা জানত না। সে নিজে ড্রাইভারদের সাথে কথা বলত, কিন্তু শুরুতে ড্রাইভাররা তাকে বিশ্বাস করেনি। একবার জেলায় ভয়াবহ বন্যা হল। শত শত ড্রাইভারের মাল পচে যাওয়ার উপক্রম হল। পুরনো মহাজন এবং মধ্যস্বত্বভোগীরা মাল নিতে সাফ মানা করে দিল, কারণ রাস্তা খারাপ ছিল এবং যাতায়াতের খরচ বেশি পড়ছিল। ড্রাইভাররা রক্তের চোখের জল ফেলছিল।
তখন আরুণ তার সমস্ত জমানো পুঁজি বাজি রাখল। সে 10টি ট্রাক ভাড়ায় নিল এবং নিজে একটি ট্রাকের স্টিয়ারিং ধরে কাদা ভরা রাস্তা দিয়ে ড্রাইভারদের কাছে পৌঁছে গেল। বাজার দরের চেয়ে কিছুটা বেশি দামে তাদের পুরো মাল কিনে নিল এবং না ঘুমিয়ে টানা 48 ঘন্টা গাড়ি চালিয়ে মাল প্রতিবেশী জেলার বড় বাজারে পৌঁছে দিল। এই একটি ঘটনা পুরো এলাকার ড্রাইভারদের মাঝে আরুণকে ভগবান বানিয়ে দিল। এখন ড্রাইভাররা অন্য কাউকে মাল দেওয়ার বদলে শুধু আরুণের কোম্পানিকেই দিতে লাগল। আরুণের লক্ষ্য স্পষ্ট ছিল। সে ড্রাইভারদের সরাসরি সাপ্লাই চেনের সাথে যুক্ত করে দিয়েছিল। মধ্যস্বত্বভোগীদের কাজ শেষ হয়ে গেল। যে মুনাফা তারা খেত, এখন তার অর্ধেক ড্রাইভাররা পেতে লাগল এবং অর্ধেক যাত্রা ট্রান্সপোর্টসের উন্নতিতে ব্যয় হতে লাগল। আরুণ বেশি পড়াশুনো করেনি, কিন্তু শিক্ষিত লোকেদের কাজে রাখার ক্ষমতা তার হয়ে গিয়েছিল। সে শহরের সবথেকে যোগ্য চার্টার অ্যাকাউন্টেন্ট এবং MBA পাস তরুণদের মোটা মাইনে দিয়ে তার কোম্পানিতে নিয়োগ করল। মিটিংয়ে যখন স্যুট বুট পরা অনর্গল ইংরেজি বলা ম্যানেজাররা কোনো জটিল সমস্যা নিয়ে আসত, তখন আরুণ তার ব্যবসায়িক বুদ্ধি দিয়ে নিজের গ্রাম্য ভাষায় তার এমন বাস্তবসম্মত সমাধান দিত যে সেই ডিগ্রিধারীরাও অবাক হয়ে যেত। দেখতে দেখতে 7 বছর কেটে গেল। সময়ের চাকা ঘুরে গিয়েছিল। এই 7 বছরে অনেক কিছু বদলে গেছে। যাত্রা ট্রান্সপোর্টস এখন কয়েক একর জুড়ে বিস্তৃত একটি কর্পোরেট হেডকোয়ার্টারে পরিণত হয়েছিল। কোম্পানির টার্নওভার এখন কয়েকশো কোটিতে ছিল। আরুণ এখন শুধু একজন ব্যবসায়ী নয়, বরং একজন শিল্পপতি হয়ে উঠেছিল। পুরো রাজ্যের ট্রান্সপোর্ট অর্থনীতির মেরুদণ্ড তার কোম্পানির ওপর টিকে ছিল। কিন্তু এসব সত্ত্বেও আজও সে সাধারণভাবে জীবনযাপন করত। প্রচার এবং চাকচিক্য থেকে সব সময় দূরে থাকত। খবরের কাগজে তার কোম্পানির নাম তো রোজ ছাপা হতো, কিন্তু আরুণের ছবি কখনো ছাপা হয়নি। সে আড়ালে থেকে নিজের সাম্রাজ্য চালাচ্ছিল। অন্যদিকে এই 7 বছরে শ্রাবণীরও প্রমোশন হয়ে গিয়েছিল। সে এখন এসপি থেকে প্রমোশন পেয়ে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ জেলার সিনিয়র এসপি হয়ে গিয়েছিল। তার কাছে এখন দাপট ছিল, সব সুখ সুবিধা ছিল, কিন্তু জীবনে একটা শূন্যতা ছিল। সে দ্বিতীয় বিয়ে করেনি, কারণ তার মনে হতো তার বুদ্ধিবৃত্তিক স্তরের কোনো মানুষ সে খুঁজে পায়নি। এসপি হয়ে তার মনে হতে লাগল যে সেই জেলার মালিক, সে যা চাইবে তাই হবে। কিন্তু তারপর শ্রাবণীর বদলি হল এক নতুন জেলায়। সেই জেলাটি ছিল রাজ্যের সবথেকে বড় শিল্প এবং ট্রান্সপোর্ট হাব। এটি সেই জেলাই ছিল যেখানে আরুণের যাত্রা ট্রান্সপোর্টসের পুরো জাল বিছানো ছিল। শ্রাবণী দায়িত্ব নিয়েই তার পুরনো কড়া এবং অহংকারী আচরণ দেখাতে শুরু করল। এই সময় জেলায় একটি নতুন এক্সপ্রেসওয়ে প্রজেক্ট এলো। এর জন্য সরকারকে পুরনো ট্রাক টার্মিনাল খালি করতে হতো এবং ওভারলোডিং বন্ধ করতে হতো। শ্রাবণী ড্রাইভারদের সাথে কোনো কথা না বলে পুলিশ বাহিনীর জোরে টার্মিনাল খালি করার আদেশ দিয়ে দিল। এর ফল এই হল যে পুরো জেলার ট্রান্সপোর্টাররা ক্ষেপে গেল। রাতারাতি হাজার হাজার ট্রাক হাইওয়ে এবং শহরকে যুক্ত করা সব প্রধান রাস্তা বন্ধ করে দিল। পরিস্থিতি তখন আরও নিয়ন্ত্রণের বাইরে চলে গেল যখন ড্রাইভারদের সমর্থনে জেলার পুরো ট্রান্সপোর্ট ইউনিয়ন ধর্মঘটে চলে গেল। এরা সবাই যাত্রা ট্রান্সপোর্টসের নেটওয়ার্কের সাথে যুক্ত মানুষ ছিল। তারা খাবার, ওষুধ এবং জ্বালানির সাপ্লাই শহরে পুরোপুরি বন্ধ করে দিল। মাত্র 3 দিনেই সেই বড় শহরে হাহাকার পড়ে গেল। হাসপাতালে অ্যাম্বুলেন্স আটকে গেল, বাজারে নিস্তব্ধতা নেমে এলো এবং রেশনের দোকানে দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হল। শ্রাবণী পুলিশ লাঠিচার্জের আদেশ দিল, কিন্তু যখন লাখ লাখ মানুষের ভিড় সামনে থাকে তখন প্রশাসনের হাত পা ফুলে যায়। রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি ফোন এলো শ্রাবণীর কাছে। শ্রাবণীজি, এটা কি ধরনের রসিকতা চলছে আপনার জেলায়? যদি 24 ঘন্টার মধ্যে সাপ্লাই চেন স্বাভাবিক না হয় এবং ধর্মঘট শেষ না হয়, তবে আমি আপনাকে সাসপেন্ড করে দেব। মিডিয়ায় সরকারের মান সম্মান ধুলোয় মিশছে। মুখ্যমন্ত্রীর গর্জন শুনে শ্রাবণীর হাত থেকে ফোন পড়ে যাওয়ার উপক্রম হল। শ্রাবণী তার অফিসারদের এমার্জেন্সি মিটিং ডাকল। সে রাগে চিৎকার করছিল, হাউ ইজ দিস পসিবল? এই অশিক্ষিত ড্রাইভারদের মধ্যে এত বুদ্ধি কোত্থেকে এলো যে তারা পুরো জেলাকে পঙ্গু করে দিল? তখনই একজন অভিজ্ঞ অতিরিক্ত এসপি দাঁড়িয়ে বললেন, ম্যাম, এটা কোনো সাধারণ মানুষ বা ইউনিয়ন নেতার বুদ্ধি নয়। এই পুরো ধর্মঘটের মেরুদণ্ড হল একটি কোম্পানি, যাত্রা ট্রান্সপোর্টস। জেলার 80% ট্রান্সপোর্টার ওই কোম্পানির সাথে যুক্ত। যতক্ষণ যাত্রা ট্রান্সপোর্টসের মালিক না চাইবে, এই জেলায় সাপ্লাই চেন স্বাভাবিক হবে না। আপনাকে তার সাথে কথা বলতে হবে। যাত্রা ট্রান্সপোর্টসের মাম শুনতেই শ্রাবণী ভ্রু কুঁচকে বলল, হোয়াট ডু ইউ মিন? আমি সিনিয়র এসপি, কোনো ব্যবসায়ীর সামনে হাঁটু গেড়ে বসব না।
পুলিশ পাঠাও এবং তুলে নিয়ে এসো এই কোম্পানির মালিককে। আমি ওকে অ্যারেস্ট করব। অতিরিক্ত এসপি হালকা হাসির সাথে বললেন, ম্যাম, বাস্তবতা বুঝুন। ও কোনো সাধারণ ব্যবসায়ী নয়। যাত্রা ট্রান্সপোর্টসের টার্নওভার জেলার বার্ষিক বাজেটের চেয়েও বেশি। রাজ্যের 2 জন ক্যাবিনেট মন্ত্রী তার কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরসে বসেন। আর সবথেকে বড় কথা, ধর্মঘট শান্তিপূর্ণ। আপনি তাকে কোন অপরাধে অ্যারেস্ট করবেন? উল্টো কিছু হলে আপনার চাকরি নিয়ে টানাটানি হবে। শ্রাবণীর কপালে ঘাম দেখা দিল। তার সমস্ত প্রশাসনিক চাল ওই অদৃশ্য ব্যক্তির সামনে তুচ্ছ প্রমাণিত হচ্ছিল। কে এই মানুষ? নাম কি তার? শ্রাবণী হতাশ হয়ে জিজ্ঞেস করল, ম্যাম, কেউ জানে না। ও মিডিয়া বা পাবলিক মিটিংয়েও কখনো আসে না। যদি আপনি তার সাথে একবার মিটিং করেন এবং সে ড্রাইভারদের বুঝিয়ে দেয়, তবে 2 ঘন্টার মধ্যেই জ্যাম খুলে যেতে পারে। আপনার চাকরি আর জেলার শান্তি এখন শুধু ওই একজনের হাতেই আছে। শ্রাবণীর কাছে আর কোনো পথ ছিল না। মুখ্যমন্ত্রীর আল্টিমেটাম তার মাথার ওপর তলোয়ারের মতো ঝুলছিল। সে তার সেক্রেটারিকে আদেশ দিল, যাত্রা ট্রান্সপোর্টসের হেড অফিসে ফোন করো এবং তাদের এমডির সাথে আমার একটি আর্জেন্ট মিটিং ফিক্স করো। শ্রাবণীর মনে হচ্ছিল সে কোনো অনেক বড় বিদেশ ফেরত স্যুট বুট পরা কর্পোরেট টাইকনের সাথে দেখা করতে যাচ্ছে। তার এই ধারণাটুকুও ছিল না যে যার সামনে সে ভিক্ষে চাইতে যাচ্ছে সে সেই মানুষটি যাকে সে অশিক্ষিত গণ্ডমূর্খ বলে ডিভোর্স দিয়েছিল। সময় পাশা উল্টে দিয়েছিল। এবার শিকার আর শিকারীর মুখোমুখি হওয়ার সময় এসে গিয়েছিল। যাত্রা ট্রান্সপোর্টসের হেড অফিস শহরের শেষ প্রান্তে প্রায় 50 একর সবুজ চত্বরে বিস্তৃত ছিল। বাইরে থেকে দেখলে একে কোনো বহুজাতিক কোম্পানির অফিসের মতো লাগত। কাঁচের আকাশচুম্বী ইমারত, সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা শত শত ট্রাক এবং হাজার হাজার কর্মচারীর ব্যস্ততা। শ্রাবণীর লাল নীল বাতি লাগানো সরকারি গাড়ি যখন সেই বিশাল গেটের ভেতরে ঢুকল, তখন প্রথমবার তার নিজের শক্তি খুব ছোট মনে হতে লাগল। শ্রাবণী তার কয়েকজন অফিসারকে নিয়ে গাড়ি থেকে নামল। লবিতে পৌঁছতেই হার্ভার্ড থেকে পড়া কোম্পানির এক তরুণ ম্যানেজার পেশাদারভাবে তাদের স্বাগত জানালো এবং তাকে সাথে নিয়ে লিফট দিয়ে এমডির অফিসের দিকে এগোল। লিফট খুলল। সামনে একটি বিশাল কাচের কেবিন, যার বাইরে নেম প্লেটে কারো নাম লেখা ছিল না, শুধু পদবি লেখা ছিল, ফাউন্ডার অ্যান্ড এমডি। শ্রাবণী মুখে সেই পরিচিত প্রশাসনিক গাম্ভীর্য নিয়ে কেবিনের ভেতর ঢুকল। কেবিনটি অনেক বড় ছিল, কিন্তু খুব সাধারণ। এমডি চেয়ারে বসেছিলেন না। স্যার, সিনিয়র এসপি ম্যাম এসেছেন। ম্যানেজার ঘরের অন্য প্রান্তে কাঁচের বড় জানালার দিকে পিঠ করে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে তাকিয়ে বলল। সেই ব্যক্তি শহরের দিকে তাকিয়েছিল। আসুন এসপি সাহেবা, বসুন। সেই ভারী এবং অত্যন্ত পরিচিত কণ্ঠস্বর শুনতেই শ্রাবণীর হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থেমে গেল। সেই ব্যক্তি ধীরে ধীরে ঘুরল। মুখে সেই সরলতা, চোখে সেই স্থিরতা। সে ছিল আরুণ, তার ডিভোর্স দেওয়া স্বামী, অশিক্ষিত আর গণ্ডমূর্খ আরুণ। শ্রাবণীর হাত থেকে টার্মিনাল খালি করার ফাইলটি কার্পেটের ওপর পড়ে গেল। তার চোখ ছানা বড়া হয়ে গেল। তার মস্তিষ্ক এই দৃশ্যটি বুঝতেই পারছিল না। তার মনে হলো সে কোনো ভয়ঙ্কর ভুল দেখছে। তুমি এখানে কি করছ? শ্রাবণীর গলা কাঁপছিল। সে ম্যানেজারের দিকে তাকিয়ে রাগ এবং ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল, কি বাজে রসিকতা এটা? এই লোকটা এখানে কি করছে? আমি যাত্রা ট্রান্সপোর্টসের এমডির সাথে দেখা করতে এসেছি। ডাকো তোমার এমডিকে। ম্যানেজার অত্যন্ত বিনম্রভাবে উত্তর দিল, ম্যাম, ইনিই আমাদের এমডি, মিস্টার আরুণ, যাত্রা ট্রান্সপোর্টসের একমাত্র মালিক এবং প্রতিষ্ঠাতা। শ্রাবণীর মনে হল কেউ যেন তার মাথায় হাতুড়ি দিয়ে মারল। সেই আরুণ, সেই অশিক্ষিত মানুষটি যে ইংরেজির একটি শব্দ বলতে পারত না, সে একটি সাম্রাজ্যের মালিক হয়ে গেছে। আরুণ টেবিলের কাছে এসে নিজের চেয়ারে বসার ইশারা করল। সে একদম শান্ত ছিল। তার মুখে না ছিল কোনো জয়ের হাসি, না ছিল প্রতিশোধের ভাব। বসুন শ্রাবণীজি, ফাইলগুলো পড়ে গেছে আপনার। আরুণ ইন্টারকমের বোতাম টিপল। 2 কাপ কফি পাঠান, আর হ্যাঁ, 1 গ্লাস জলও। এসপি সাহেবাকে ঘামতে দেখা যাচ্ছে। শ্রাবণী ধপাস করে সোফায় বসে পড়ল। তার অহংকার, তার ক্ষমতা সেই এক মুহূর্তে চুরমার হয়ে গিয়েছিল। আরুণ নিজের চেয়ারে বসে ফাইল খুলল। আমি জানি আপনি কেন এখানে এসেছেন। এক্সপ্রেসওয়ে প্রজেক্টের জন্য মুখ্যমন্ত্রীর চাপ আছে আপনার ওপর। শ্রাবণী নিজেকে সামলানোর চেষ্টা করল। সে তার প্রশাসনিক দাপট ফিরিয়ে আনার বৃথা চেষ্টা করে বলল, দেখুন মিস্টার আরুণ, এই আপনি যা করছেন তা প্রশাসনের বিরুদ্ধে। আপনি জানেন এর ফল কি হতে পারে? আরুণ হালকা হাসল। এসপি সাহেবা, আপনি বই অনেক পড়েছেন, কিন্তু মানুষকে পড়তে শেখেননি। আপনি যে টার্মিনাল খালি করার নকশা পাশ করেছেন তা এসি রুমে বসে বানানো। আপনি কি জানেন যে ওই এক্সপ্রেসওয়ের রাস্তায় যে 3টি ট্রাক টার্মিনাল পড়ছে, সেখানকার ড্রাইভার যদি সেই জায়গা হারায় তবে সে রাস্তায় বেকার হয়ে যাবে।
আরুণ টেবিলের ওপর অন্য একটি ম্যাপ বিছিয়ে দিল। আমি আমার ইঞ্জিনিয়ার এবং বিশেষজ্ঞদের দিয়ে একটি অল্টারনেটিভ প্ল্যান তৈরি করিয়েছি। যদি টার্মিনালকে মাত্র 2 কিমি বাম দিকে সরিয়ে দেওয়া হয়, তবে তা অনাবাদী সরকারি জমির ওপর দিয়ে যাবে। সরকারের ক্ষতিপূরণের টাকাও বাঁচবে, আর একজন ড্রাইভারও বেকার হবে না। শ্রাবণী নির্বাক হয়ে গেল। আরুণ যে প্রযুক্তিগত এবং যৌক্তিক গভীরতা দিয়ে কথা বলছিল, তা যে কোনো বড় আইপিএস অফিসারকে হার মানাতে পারে। রইল কথা ধর্মঘটের। আরুণ বলে চলল, আমি কাউকে উস্কে দিইনি। যখন পুলিশ ড্রাইভারদের ওপর লাঠিচার্জ করল, তখন তারা নিজে থেকেই শহরে মাল পাঠানো বন্ধ করে দিয়েছে। আমি তো শুধু তাদের সাথে দাঁড়িয়ে আছি, কারণ আমি রাস্তার দাম জানি। শ্রাবণীর কাছে বলার মতো একটি শব্দও ছিল না। যে মানুষটি তার সামনে বসেছিল, সে তার বুদ্ধিবৃত্তিক স্তরের চেয়ে কয়েক মাইল এগিয়ে গেছে। তাহলে এখন তুমি কি চাও? আমাকে অপমান করতে? আমার থেকে বদলা নিতে? শ্রাবণী প্রায় কান্না স্বর জড়ানো গলায় জিজ্ঞেস করল। আরুণ শ্রাবণীর চোখের দিকে তাকাল। বদলা? বদলা তো তাদের থেকে নেওয়া হয় যারা আমাদের সমান হয়। আপনি তো আমাকে অনেক আগেই নিজের থেকে নিচু স্তরের ভেবে নিয়েছিলেন। আর অপমানের কথা বলছেন? মানুষকে তার কর্ম অপমান করে, অন্য কেউ নয়। আমি এখানে ব্যবসা করতে আর ড্রাইভারদের হক বাঁচাতে বসেছি, নিজের অতীতের হিসাব মেটাতে নয়। আরুণ একটি ফাইল শ্রাবণীর দিকে এগিয়ে দিল। এটি একটি এগ্রিমেন্ট। এতে লেখা আছে যে প্রশাসন আমার কোম্পানির প্রস্তাবিত নতুন প্ল্যান পাশ করবে। ড্রাইভারদের ওপর লাঠিচার্জ করা পুলিশ কর্মীদের সাসপেন্ড করা হবে এবং খালি করা সামান্য জমির ক্ষতিপূরণ 4 গুণ করে দেওয়া হবে, যার অর্ধেক খরচ আমার কোম্পানি যাত্রা ট্রান্সপোর্টস বহন করবে। শ্রাবণী ফাইলটি দেখল। যদি আমি এতে সই না করি, তবে বাইরে যে হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে, সেগুলো ওভাবেই দাঁড়িয়ে থাকবে। আর কাল সকালের মধ্যেই জেলায় 1 ফোঁটা জ্বালানি আর একদানা খাবার পৌঁছাবে না। আর হয়তো কাল বিকেলের মধ্যে মুখ্যমন্ত্রী আপনাকে সাসপেন্ড করার অর্ডার দিয়ে দেবেন। সিদ্ধান্ত আপনার, এসপি সাহেবা। শ্রাবণী জানত যে তার কাছে কোনো বিকল্প নেই। সে কাঁপতে থাকা হাতে পেন তুলল এবং সেই ফাইলে সই করে দিল। ধর্মঘট আগামী 1 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, আপনি আসতে পারেন। আরুণ ফাইলটি ফেরত নিয়ে বলল এবং নিজের চেয়ার থেকে উঠে আবার জানালার বাইরে তাকাতে শুরু করল। শ্রাবণী সেখান থেকে উঠল। তার পা ভারী হয়ে গিয়েছিল। দরজায় পৌঁছে সে একবার পিছনে ফিরে দেখল। আরুণের চওড়া পিঠ, তার সাধারণ পোশাক। আজ সেই পোশাক কোনো রাজকীয় পোশাকের চেয়েও ভারী এবং দামি মনে হচ্ছিল। কোনো কথা না বলে শ্রাবণী সেই কেবিন থেকে বেরিয়ে গেল। আরুণ যা বলেছিল ঠিক তাই হলো। ট্রাকের ইঞ্জিন স্টার্ট হলো এবং সাপ্লাই চেন আবার চালু হয়ে গেল। 1 ঘন্টার মধ্যে রাস্তা খালি হয়ে গেল। জেলার স্বস্তির নিঃশ্বাস ফেলল। সন্ধ্যায় রাজ্যের রাজধানী থেকে মুখ্যমন্ত্রীর ফোন এলো শ্রাবণীর কাছে। সাবাস শ্রাবণীজি, আমি জানতাম আপনার মতো তুখর অফিসার এই পরিস্থিতি সামলে নেবে। আপনি কোনো রক্তপাত ছাড়াই এত বড় ধর্মঘট শেষ করিয়ে দিলেন। গুড জব। ফোন কেটে গেল। কিন্তু সেই বড় সরকারি বাংলোর নিস্তব্ধতায় বসে থাকা শ্রাবণী জানত যে এই জয় তার ছিল না। সে দয়া হিসেবে তার চেয়ার এবং সম্মান ফেরত পেয়েছিল। আর সেই দয়া কে দিয়েছিল? সেই মানুষটি যার ঘামের গন্ধে একসময় তার ঘেন্না হতো। রাত গভীর হয়ে গিয়েছিল। শ্রাবণী তার বাংলোর ড্রয়িং রুমে একা বসেছিল। তার চোখের সামনে গত 7 বছরের ফ্ল্যাশব্যাক চলছিল। কিভাবে আরুণ নিজের জমি বন্ধক রেখেছিল, কিভাবে সে কড়া রোদে ট্রাক চালিয়েছিল যাতে শ্রাবণীর কোচিংয়ের ফিস দেওয়া যায়, কিভাবে তাকে কোচিং সেন্টারে ছাড়ার জন্য প্রতিদিন ভোরে নিজের ঘুম বিসর্জন দিয়েছিল। আর বদলে শ্রাবণী তাকে কি দিয়েছিল? অশিক্ষিত ড্রাইভার বলে তার অস্তিত্বই শেষ করে দিয়েছিল। আজ সে বুঝতে পারছিল যে একটি সম্পর্কে বুদ্ধিবৃত্তিক স্তর ইংরেজি বলা বা দামি বই পড়লে আসে না। বুদ্ধিবৃত্তিক স্তর আসে পাশে থাকার থেকে। আরুণ তাকে কাঁচা মাটি থেকে গড়ে একটি মূর্তি বানিয়েছিল, আর সেই মূর্তির এই অহংকার হয়ে গিয়েছিল যে সে মন্দিরে আছে, অথচ তাকে বানানোর কারিগর মাটিতে মাখামাখি হয়ে আছে। শ্রাবণী ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। সে তার সবথেকে দামি জিনিস নিজের বোকামির জন্য হারিয়ে ফেলেছিল। সেই রাতে সে ঘুমাতে পারল না। তার মনে হলো হয়তো সবকিছু শেষ হয়ে গেছে। সে তার শাস্তি পেয়ে গেছে, কিন্তু ভাগ্যের খেলা এখনো বাকি ছিল। এক্সপ্রেসওয়ের নকশায় করা সেই পরিবর্তন জেলার হাজার হাজার ড্রাইভারের জীবিকা তো বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু ক্ষমতার অলিন্দে বসে থাকা একটি বড় কুমিরের লেজে পা দিয়ে দিয়েছিল। রাজ্যের প্রভাবশালী পরিবহন মন্ত্রী এবং বালু মাফিয়া রাজেন্দ্র সিংয়ের ওই পুরনো নকশা এলাকায় কোটি কোটি টাকার বাজি ধরা ছিল। রাজেন্দ্র সিং কিছু ড্রাইভারকে ভয় দেখিয়ে টার্মিনালের কিছু অংশ সস্তায় নিজের গুন্ডাদের নামে করে নিয়েছিল, যাতে এক্সপ্রেসওয়ে হলে সরকারের থেকে 4 গুণ ক্ষতিপূরণ হাতানো যায়। কিন্তু শ্রাবণী ও আরুণের মধ্যকার চুক্তিতে রাজেন্দ্র সিংয়ের কোটি কোটি টাকায় জল পড়ে গেল। আর রাজনীতিতে লোকসানের বদলা
সামনের জনের অস্তিত্ব মিটিয়ে নেওয়া হয়। রাজেন্দ্র সিং একজন অতিরিক্ত এসপি অর্থাৎ অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে মোটা টাকায় কিনে নিয়েছিলেন, যাকে শ্রাবণী নিজের সবথেকে কাছের বন্ধু ভাবত। সেই অতিরিক্ত এসপি প্রতারণা করে ফাইলে শ্রাবণীর ডিজিটাল সিগনেচার আর স্ট্যাম্প ব্যবহার করলেন এবং শ্রাবণীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্র রচনা করা হল। জেলায় বন্যা ত্রাণ তহবিল এবং রাস্তা নির্মাণের টেন্ডারে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ সরাসরি এসপি অর্থাৎ শ্রাবণীর ওপর চাপানো হল। রাতারাতি অ্যান্টি কারাপশন ব্যুরো এবং ভিজিলেন্স টিম তার বাংলো আর অফিসে হানা দিল। খবর মিডিয়ায় আগুনের মতো ছড়িয়ে পড়ল। জেলার এসপি ৫০ কোটির দুর্নীতিতে গ্রেফতার হওয়ার মুখে। যে মুখ্যমন্ত্রী কিছুদিন আগে তার প্রশংসা করেছিলেন, তিনিই নির্বাচন আর মিডিয়ার চাপে শ্রাবণীকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করে দিলেন এবং তদন্তের আদেশ দিলেন। শ্রাবণীর পায়ের তলার মাটি সরে গেল। সে চিৎকার করে বলতে লাগল যে এই দস্তখত তার নয়, তাকে ফাঁসানো হচ্ছে। কিন্তু শোনার মতো কেউ ছিল না। যখন সে সাহায্যের জন্য তার সেই শিক্ষিত এবং হাই ক্লাস আইপিএস আইএএস বন্ধুদের ফোন করল, তখন কেউ ফোন তুলল না। কেউ একজন সাসপেন্ড হওয়া কলঙ্কিত অফিসারের পাশে দাঁড়িয়ে নিজের কেরিয়ার নষ্ট করতে চাইল না। অহংকারের মহলে থাকা শ্রাবণী আজ একদম একা দাঁড়িয়েছিল। গ্রেপ্তারের তলোয়ার শ্রাবণীর মাথার ওপর ঝুলছিল। আগাম জামিনের আবেদন সেশন কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট পর্যন্ত খারিজ হয়ে গিয়েছিল। সরকারি বাংলো কেড়ে নেওয়া হয়েছিল। সে শহরের একটি সাধারণ গেস্ট হাউসের রুমে ছিল। টিভির পর্দায় নিউজ চ্যানেলগুলো তাকে একজন দুর্নীতিগ্রস্ত এবং লোভী অফিসার হিসেবে প্রমাণ করছিল। শ্রাবণী আয়নায় নিজেকে দেখল। চোখের নিচে কালি, উস্কো খুস্কো চুল আর মুখে মৃত্যুর ভয়। সে আজ বুঝতে পারছিল যে ক্ষমতা চেয়ারের হয়, মানুষের নয়। তার আরুণের কথা মনে পড়ল। সেই অশিক্ষিত আরুণ, যার পোশাক থেকে তার ঘামের গন্ধ আসত। যদি সে সাথে থাকত, তবে পৃথিবীর কোনো আঁচ শ্রাবণী পর্যন্ত পৌঁছাতে পারত না। আমি কত নীচ আর অন্ধ ছিলাম। শ্রাবণী মেঝেতে পড়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। তার বুক অনুশোচনা আর অনুতাপে ফেটে যাচ্ছিল। সেই রাতে শ্রাবণী ভেঙে পড়ল। সে ঠিক করল যে সে পুলিশের হাতে হাতকড়া পরে নিজের অবশিষ্ট সম্মান নিলাম হতে দেবে না। সে ঘরের ফ্যানের দিকে তাকাল। একটি দড়ির ফাঁস তৈরি করল। যেমনই সে স্টুলের উপর চড়তে যাবে, হঠাৎ তার ঘরের দরজা সজোরে ধাক্কানো হল। দরজায় পুলিশ ছিল না। দিল্লি থেকে আসা দেশের সবথেকে বড় ক্রিমিনাল লয়ার তার পুরো টিমের সাথে দাঁড়িয়েছিলেন, যাদের একবার দাঁড়ানোর ফিসই কোটি টাকা। নমস্কার ম্যাম, কাল সকালে হাইকোর্টে স্পেশাল বেঞ্চ আপনার কেসের শুনানি করবে এবং আমরা আপনার জন্য লড়ব। উকিল খুব শান্তভাবে বললেন। শ্রাবণী অবাক ছিল। কিন্তু আমার কাছে আপনাদের দেওয়ার মতো একটা টাকাও নেই। আমার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে গেছে। উকিল হাসলেন। আমাদের ফিস আগেই দেওয়া হয়ে গেছে ম্যাম, আর আমাদের শুধু লড়ার জন্যে নয়, আপনাকে নির্দোষ প্রমাণ করে ছাড়িয়ে আনার জন্যে পাঠানো হয়েছে। পরদিন রাজ্যের হাইকোর্টে উপচে পড়া ভিড় ছিল। মিডিয়ার ক্যামেরা লাগানো ছিল। রাজেন্দ্র সিংয়ের উকিল শ্রাবণীকে জেলে পাঠানোর পুরো প্রস্তুতি নিয়ে এসেছিলেন। কিন্তু শুনানি শুরু হতেই দিল্লির সেই উকিল বিচারকের সামনে একটি পেনড্রাইভ এবং কিছু লাল ডায়েরি রেখে দিলেন। ইয়োর অনার, আমার মক্কেলের ওপর যে ৫০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে তা একটি ডাহা মিথ্যে। এই হল আসল সত্য। উকিল কোর্টরুমের স্ক্রিনে যা দেখালেন তাতে পুরো রাজ্যের রাজনীতিতে তোলপাড় পড়ে গেল। সেটি ছিল একটি আন্ডার কভার স্টিং অপারেশন আর ব্যাংক ট্র্যাকিংয়ের অকাট্য প্রমাণ। স্ক্রিনে চলতে থাকা ভিডিওতে রাজেন্দ্র সিংয়ের সেই গুন্ডা আর শ্রাবণীর সেই অতিরিক্ত এসপি বন্ধু পরিষ্কার কবুল করছিল যে রাজেন্দ্র সিংয়ের থেকে কোটি টাকার ঘুষ নিয়ে অতিরিক্ত এসপিই শ্রাবণীর ডিজিটাল সিগনেচার আর পাসওয়ার্ড চুরি করে জাল টেন্ডার পাশ করেছিলেন। শুধু তাই নয়, উকিল ফরেন্সিক সাইবার সেলের রিপোর্ট, সেই বেনামি জমির সব কাগজ আর বিদেশে পাঠানো রাজেন্দ্র সিংয়ের হাওয়ালার টাকার পুরো খতিয়ান কোর্টের সামনে পেশ করে দিলেন। বিচারক অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সরকারের গোয়েন্দা সংস্থাগুলো যে প্রমাণ খুঁজে পায়নি তা আপনাদের কাছে কিভাবে এলো? উকিল একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ইয়োর অনার, এই প্রমাণ সেই মানুষটি সংগ্রহ করেছেন যার কাছে পুরো দেশে ট্রান্সপোর্ট আর সাপ্লাই চেনের নেটওয়ার্ক আছে। যাত্রা ট্রান্সপোর্টসের মালিক মিস্টার আরুণ তার কোম্পানির ২০০-র বেশি মানুষকে এই কাজে লাগিয়ে দিয়েছিলেন, যাতে একজন সৎ কিন্তু বিপদে পড়া অফিসারকে এই দুর্নীতিগ্রস্ত তন্ত্র থেকে বাঁচানো যায়। শ্রাবণীর হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। আরুণ,
যে মানুষের জীবন সে ধ্বংস করেছিল সেই মানুষটি আজ নিজের পুরো শক্তি লাগিয়ে তাকে এই নরক থেকে টেনে বের করছে। বিচারক তখনই শ্রাবণীকে সসম্মানে খালাস করার আদেশ দিলেন এবং মন্ত্রী রাজেন্দ্র সিংয়ের বিরুদ্ধে সিবিআই তদন্ত আর অবিলম্বে গ্রেফতারের ওয়ারেন্ট জারি করে দিলেন। কোর্ট থেকে বেরোতেই মিডিয়া শ্রাবণীকে ঘিরে ধরল, কিন্তু শ্রাবণীর চোখ শুধু একজন মানুষকে খুঁজছিল। সে কারো সাথে কথা না বলে একটি ট্যাক্সিতে বসল এবং সরাসরি যাত্রা ট্রান্সপোর্টসের হেড অফিসের দিকে ছুটল। সে দৌড়ে কোম্পানির ভেতরে ঢুকল। সিকিউরিটি গার্ডকে অনুরোধ করল যে সে মিস্টার আরুণের সাথে দেখা করতে চায়। অনুমতি পেয়ে সে ভেতরে ঢুকল। আরুণ সেখানেই দাঁড়িয়েছিল। শ্রাবণী দৌড়ে আরুণের পায়ে লুটিয়ে পড়ল। আমাকে ক্ষমা করে দাও আরুণ, আমাকে ক্ষমা করে দাও। মাটিতে পড়ে থাকা শ্রাবণী হিক্কা তুলে হাত জোড় করে বিনতি করছিল। আমার মস্তিষ্ক অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। আমি তোমাকে ঘর থেকে বের করে দিয়েছি, তোমাকে অপমান করেছি, আর তুমি তুমি আমার জীবন, আমার সম্মান বাঁচালে। কেন আরুণ, কেন করলে এমন? সেই মহিলার জন্য যে তোমাকে তাড়িয়ে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল? শ্রাবণী হিক্কা তুলে হাত জোর করে মাটিতে বসে কাঁদছিল। আরুণ শ্রাবণীকে তোলার জন্য হাত পর্যন্ত বাড়াল না। অত্যন্ত শান্তভাবে বলল, উঠে দাঁড়াও শ্রাবণী, মেঝেতে পড়ে থাকা তোমার ক্লাস আর স্ট্যাটাসকে মানায় না। শ্রাবণী ফুপিয়ে তাকিয়ে বলল, আমি জানি তুমি আজও আমাকে ভালোবাসো আরুণ, তা না হলে তুমি আমাকে কেন বাঁচাতে? কোটি টাকা খরচা করে দিল্লি থেকে উকিল কেন পাঠাতে আমার জন্য? আরুণ হালকা হাসল, এমন এক হাসি যাতে শুধু অভিজ্ঞতার ধার ছিল। ভুল ধারণায় থেকো না শ্রাবণী, আমি তোমাকে এই জন্য বাঁচাইনি যে আমি তোমাকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিতে চাই। আমি তোমাকে এই জন্য বাঁচিয়েছি কারণ আমি জানতাম তুমি অহংকারী হতে পারো, কিন্তু তোমার নিয়তে খুঁত নেই। আর আমি বেঁচে থাকতে কোনো অসৎ মানুষের ষড়যন্ত্র একজন সৎ মানুষের পরিশ্রমকে গিলে খাবে, এটা আমার সহ্য হতো না। আমার কাছে শক্তি ছিল একজন নির্দোষকে বাঁচানোর, তাই বাঁচিয়েছি। কাল তোমার জায়গায় কোনো অচেনা অফিসার হলেও আমি এটাই করতাম। শ্রাবণী আরুণের হাত ধরে ফেলল। আমি সব ছেড়ে দেব আরুণ, এই চাকরি, এই পদ, সব কিছু। শুধু আমাকে ক্ষমা করে দাও। আমাকে নিজের ঘরে ফিরিয়ে নিয়ে চলো। আমি তোমার দাসী হয়ে থাকব। আমরা আবার এক নতুন শুরু করব। আরুণ নিজের হাত শ্রাবণীর হাত থেকে ছাড়িয়ে নিল এবং 2 পা পিছিয়ে গেল। ক্ষমা তো আমি তোমাকে অনেক আগেই করে দিয়েছি শ্রাবণী, কারণ অতীতের বোঝা আমি সাথে নিয়ে চলি না। কিন্তু ডিভোর্সের সময় তুমি কোর্টে যা বলেছিলে তা একদম ঠিক বলেছিলে। আমাদের ইন্টেলেকচুয়াল লেভেল মেলে না, আমাদের কোনো মিল নেই। তুমি বই পড়েছিলে যাতে তুমি চেয়ার পেতে পারো, আর আমি জীবনের ধাক্কা খেয়েছি যাতে আমি কোনো চেয়ারের মুখাপেক্ষী না হই। তোমার ডিগ্রি তোমাকে শেখায় যে সামনের জনের যোগ্যতা দেখে কিভাবে সম্পর্ক তৈরি করতে হয় আর ভাঙতে হয়। আর আমার এই অশিক্ষিত অভিজ্ঞতা আমাকে এটা শেখায় যে যে মানুষ নিজের অহংকারে আপনজনকেই পিষে ফেলে তার উপর আবার বাজি ধরা বোকামি। শ্রাবণী বড় বড় চোখে আরুণকে দেখছিল। আরুণ এক মুহূর্তে তার অস্তিত্বকে ধুলোয় মিশিয়ে দিল। এই যে আজ তুমি আমার পায়ে লুটিয়ে পড়ছ না, এটা তোমার ভালোবাসা নয়। আসল সত্যিটা হলো, আজ আমার এই কেবিন, আমার এই ক্ষমতা তোমার লাল বাতি লাগানো গাড়ির চেয়ে অনেক বড় মনে হচ্ছে। তাই আজ তোমার চোখে আমাকে স্বামী হিসেবে দেখা দিচ্ছে। বাস্তবতা তো এটাই যে কাল যদি আমার এই সব কিছু কেড়ে নেওয়া হয় আর আমি আবার রাস্তায় চলে আসি, তবে তোমার সেই শিক্ষিত অহংকার আবার জেগে উঠবে, আর আমি তোমার জন্য আবার সেই অশিক্ষিত গণ্ডমুখ হয়ে যাব। ঘরে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা নেমে এলো। দরজা খোলা আছে, তুমি যেতে পারো, আরুণ বাইরের রাস্তা দেখিয়ে বলল, এবং একটি ফোন কলে ব্যস্ত হয়ে পড়ল। এই শাস্তি শ্রাবণীর জন্য মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। সে খালি হাতে, চোখের জলে ভেজা মুখ আর একটি চূর্ণ বিচূর্ণ আত্মা নিয়ে সেই কেবিন থেকে বেরিয়ে গেল। সেই অশিক্ষিত স্বামী তার শিক্ষিত ডিভোর্স হওয়া স্ত্রীকে কোনো শারীরিক আঘাত দেয়নি। সে শুধু নিজের চরিত্রকে এতটাই উঁচুতে নিয়ে গিয়েছিল যে স্ত্রীর ডিগ্রি আর তার পুরো অস্তিত্ব সেই অশিক্ষিত মানুষটির পায়ের ধুলো হয়ে রয়ে গিয়েছিল। শ্রাবণী যখন সেই কেবিন থেকে বেরিয়ে আসছিল, তখন তার প্রতিটি পদক্ষেপ যেন শতমনের পাথরের মতো ভারী মনে হচ্ছিল। যে করিডোর দিয়ে সে দম্ভের সাথে ভেতরে ঢুকেছিল, এখন সেই পথ দিয়েই সে এক পরাজিত সৈনিকের মতো নিঃশব্দে হেঁটে যাচ্ছে। অফিসের কাঁচের দেয়ালে নিজের প্রতিবিম্ব দেখে সে শিউরে উঠল। এই কি সেই প্রতাপশালী এসপি শ্রাবণী? না, আজ সে কেবল এক রিক্ত হৃদয়ের নারী, যে নিজের অহংকারের আগুনে নিজেই পুড়ে ছাই হয়ে গেছে।
বাইরে বেরিয়ে সে দেখল তার সেই লাল বাতি লাগানো সরকারি গাড়িটি দাঁড়িয়ে আছে। ড্রাইভার তটস্থ হয়ে দরজা খুলে দিল, কিন্তু শ্রাবণী সেদিকে তাকালো না। তার মনে হলো এই গাড়ি, এই নিরাপত্তারক্ষী, এই প্রোটোকল সবই যেন তাকে বিদ্রূপ করছে। সে ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল, তুমি গাড়ি নিয়ে বাংলোয় চলে যাও, আমি আজ একা হাঁটব। রাস্তার ধারের এক পুরনো বেঞ্চে গিয়ে বসল শ্রাবণী। তার মনে পড়ল বিয়ের প্রথম দিকের কথা, যখন আরুণ সারা দিন হাড় ভাঙা খাটুনি খেটে রাতে ফিরে তার পা টিপে দিত আর বলতো, শ্রাবণী, তুমি শুধু মন দিয়ে পড়ো, একদিন তুমি বড় সাহেব হবে, তখন আমাদের সব দুঃখ ঘুচে যাবে। আরুণ তার কথা রেখেছে। শ্রাবণী বড় সাহেব হয়েছে, তাদের অভাবের দুঃখ ঘুচেছে, কিন্তু সেই লড়াইয়ে আরুণকে সে চিরতরে হারিয়ে ফেলেছে। শ্রাবণী বুঝতে পারল সে আজ নির্দোষ প্রমাণিত হয়েছে ঠিকই, কিন্তু নিজের বিবেকের কাছে সে আজীবন অপরাধিত হয়ে থাকবে। আরুণ তাকে বাঁচিয়েছে ঠিকই, কিন্তু সেই বাঁচানোর পেছনে কোনো ভালোবাসা ছিল না, ছিল কেবল এক মহানুভবতা এবং সততার প্রতি দায়বদ্ধতা। আরুণ তাকে বুঝিয়ে দিয়েছে যে ক্ষমা করে দিলেই সবকিছু আবার আগের মতো হয়ে যায় না। কিছু কাজ একবার ভাঙলে তার জোড়া লাগে না, লাগলেও তাতে চিরকাল দাগ থেকে যায়। কয়েকদিন পর শ্রাবণী নিজের বদলির আবেদন করল। সে এমন এক প্রত্যন্ত এলাকায় চলে যাওয়ার সিদ্ধান্ত নিল যেখানে মানুষের সেবা করে সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে পারে। যাওয়ার আগে সে শেষবারের মতো যাত্রা ট্রান্সপোর্টসের গেটের সামনে গিয়ে দাঁড়াল। ভেতরে ঢোকার সাহস তার ছিল না। সে শুধু দূর থেকে সেই বিশাল সাম্রাজ্যের দিকে তাকাল এবং মনে মনে বলল, আরুণ, তুমিই জয়ী হয়েছ। তোমার সেই অশিক্ষিত তকমাটা আসলে আমারই প্রাপ্য ছিল, কারণ জীবনের আসল পাঠ তো তুমিই শিখেছ, আমি তো শুধু বই মুখস্থ করেছি। গল্পটি এখানেই শেষ হয়। এই কাহিনী আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সাফল্য আর শিক্ষা এক জিনিস নয়। শিক্ষা মানুষকে নম্র করে, আর সাফল্য যদি অহংকার নিয়ে আসে তবে তা ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিন। আমাদের চ্যানেল আরাফাত ভয়েসের সাথে থাকতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ।